Good evening, everyone. Today we will be studying rectifiers, right? So rectifier তোমরা নিশ্চয়ই পড়েছো আগে, but তাও rectifiers are nothing but these are devices which convert AC power into DC power, right? এবার আমরা জানি দেখেছি আমরা ডায়োডের ক্ষেত্রে they conduct in one direction but block the conduction in the other direction, right? তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে diodes can be used as rectifying elements, right? এবার rectifier can be of various types, namely it can be half wave rectifier, full wave rectifier, bridge rectifier, right? তো আমরা এখন সেই বিভিন্ন মেইনলি উইল স্টাডি হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড ব্রিজ রেকটিফায়ার। আমরা সেটা স্টাডি করব, তার ক্ষেত্রে কতটা রেকটিফিকেশন কি হলো না হলো সেগুলো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব, রাইট? এক সেকেন্ড দাঁড়াও। ওকে, so let's see how a rectifier looks, right? রাইট, তাহলে এখানে আমি কি এঁকেছি, একটা ট্রান্সফরমার আছে যার সেকেন্ডারিতে যে পাওয়ারটা আসছে সেটাকে বেসিক্যালি আমরা রেকটিফাই করে রেকটিফাই করার জন্য পাস করছি একটা ডায়োড দিয়ে। তো সেটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকমই হচ্ছে যে একটা ইনপুট পাওয়ার আছে আর রিয়েল ডায়োড ক্যান বি রিপ্লেসড বাই আইডল ডায়োড ইন a diode in series with a resistance, right? যেটার আগের দিনে আমরা দেখেছি। and over here we have the load resistance যার across আমরা rectified voltageটাকে দেখব, right? এবার তোমাকে দেখতে হবে যে ধরো এবার আমরা ধরে নিচ্ছি the instantaneous secondary voltage, মানে the transformer secondary voltage, right? এবার যেহেতু অল্টারনেটিং ভোল্টেজ আসছে তার জন্য ইনস্ট্যান্টেনিয়াস যে সেকেন্ডারি ভোল্টেজ সেটাকে আমরা ধরে নিচ্ছি দিস অফ দ্য ফর্ম VI is equal to V0 sin omega t, right? This kind of a voltage is applied to the transformer secondary. এবার এটা যদি আমার ভোল্টেজ অ্যাপ্লাইড হয়, এবার আমাকে দেখতে হবে তাহলে কারেন্টটা কত। এবার ইন দ্য পজিটিভ হাফ অফ দ্য সাইকেল, মানে যখন কারেন্টটা আমার পজিটিভ তখন আমার ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড। আমরা ধরে নিচ্ছি যে ডায়োডের যে কাট ইন ভোল্টেজ সেটা জিরো, রাইট? মানে ও জিরো ভোল্টেজ, ও পজিটিভ দিলেই ও কন্ডাক্ট করবে, কাট ইন ভোল্টেজটা আমরা খুবই কম ধরে রাখছি, রাইট? এবার যখন ইন দ্য পজিটিভ হাফ অফ দ্য সাইকেল ওয়েন দ্য ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড তখন কি হবে, আমার কন্ডাকশন হবে, রাইট? তার মানে কি I is equal to, আচ্ছা এই I is nothing but the instantaneous value of current through the load, right? So I is equal to I0 sin omega t in the range then omega t less than pi, তাই না? কারণ এই ফার্স্ট হাফে আমার কন্ডাকশন হচ্ছে থ্রু দ্য ডায়োড। দ্য মোমেন্ট ভোল্টেজ ফল করলো যখন অ্যাক্সিসটাকে ক্রস করে নেগেটিভ হয়ে গেল তখনই কিন্তু আমার এই ডায়োডটা উইল বি রিভার্স বায়াসড, রাইট? রিভার্স বায়াস মানে কি, এবার কিন্তু কোনো কারেন্টের কন্ডাকশন হবে না। তার মানে ইজ ইকুয়াল টু জিরো ফ্রম দ্য পয়েন্ট ওমেগা টি লেস দেন 2π, রাইট? এটাকে যদি আমরা পিক্টোরিয়ালি দেখতে চাই, আচ্ছা ওয়ার I0 ইজ নাথিং বাট দ্য পিক কারেন্ট ইজ ইকুয়াল টু V0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হলো এখানে RF প্লাস RL, রাইট? তাহলে যদি আমরা পিক্টোরিয়াল এটাকে বুঝতে চাই তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, যদি আমার ইনপুট ভোল্টেজটাকে আমি আঁকি, আমার ইনপুট ভোল্টেজ হলো এরকম পাই 2π, এইদিকে হলো আমার V আর এইদিকে হলো আমার ওমেগা টি, রাইট? আর যদি আউটপুট কারেন্টটাকে প্লট করি তাহলে যতক্ষণ অবধি আমার ভোল্টেজ পজিটিভ, আমি পজিটিভ কারেন্ট পেয়েছি, দিস পাই,
দ্য মোমেন্ট কারেন্ট ভোল্টেজ বিকামস নেগেটিভ, আমার ওটা কন্ডাক্ট করছে না, তাই কারেন্ট পাচ্ছি না। আবার 2π থেকে আমি কি হচ্ছে, আবার কারেন্ট পাচ্ছি। সো দিস ইজ দ্য ফর্ম অফ মাই আউটপুট কারেন্ট। এবার তাহলে তুমি যদি আউটপুট কারেন্টটা দেখো, তাহলে এতক্ষণ আমার কি ছিল, আমার কিন্তু কারেন্টের ডিরেকশন পাল্টাচ্ছিল, রাইট? কারণ পজিটিভ থেকে তারপরে আবার কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছিল। কিন্তু এবার কি আমি শুধু পজিটিভ কারেন্টই পাচ্ছি। পজিটিভ ইন দ্য সেন্স সাইন ইজ নাথিং বাট দ্য ডিরেকশন, দ্যাট মিনস দ্য ফ্লো অফ কারেন্ট ইন অনলি ওয়ান ডিরেকশন। কিন্তু দেখো এখানে আরেকটা যেটা দেখার বিষয়, আমরা কিন্তু উই ওয়ান্ট টু গেট ডিসি কারেন্ট, রাইট? ডিসি কারেন্ট মানে কি, টাইমের সাথে যার কোনো পরিবর্তন একেবারেই হবে না, আর কারেন্ট উইল ফ্লো ইন only one direction. তো এখানে আমার কারেন্ট ইজ ফ্লোয়িং ইন ওয়ান ডিরেকশন, বাট দ্য নেচার অফ দ্য কারেন্ট ইজ নট ভেরি মাচ ডিসি, ওকে? ইট ইজ অবভিয়াসলি পালসেটিং, বাড়ছে কমছে, মাঝখানে আবার পাচ্ছি না, আবার বাড়ছে কমছে। তাই এটা কিন্তু খুব ভালো রেকটিফায়ার তা কিন্তু নয়। ইট ইজ হ্যাভিং পালসেটিং কম্পোনেন্ট, ইট ইজ নট লাইক কমপ্লিট ডিসি, বাট হ্যাঁ কারেন্টের কন্ডাকশন এখন শুধু একদিকেই হচ্ছে। সো দ্যাট পারপাস হ্যাজ বিন সলভড, রাইট? তাহলে এবার আমরা দেখব এরকম কারেন্টের জন্য তাহলে আমার কারেন্ট আইডিসিটা বেসিক্যালি কত আসছে, আরএমএস ভ্যালু কত আসছে, সেগুলো আমরা স্টাডি করি, ঠিক আছে? সো আইডিসি ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ডিসি কারেন্ট। এই যে একটা পালসেটিং ব্যাপার পাচ্ছি, তাহলে এভারেজ ডিসিটা আমি কত হলো, right? So average DC it is given by is equal to 0 to 2π I d omega t divided by 2π, right? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে 1/2π 0 থেকে পাইতে I is equal to I0 sin omega t d omega t plus 0, কারণ পাই থেকে 2πতে it is 0 is equal to I0 by 2π minus cos omega t 0 থেকে pi is equal to I0 by pi, right? So this is the value of the average value of the DC current বা the DC value of the current, right? আচ্ছা, তাহলে এটা যদি DC value of the current হয়, তাহলে DC power supplied to the load is PDC is equal to I squared DC RL, right? So this is the value of the DC power supplied to the load, right? এবার যদি RMS value বের করতে চাই, IRMS, it is defined by IRMS is equal to under root 0 to 2π I square d omega t by 2π, right? তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে সবটাই ক্যালকুলেশন, বোঝার তেমন কিছু নেই। I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি is equal to, ক্যালকুলেশন করে all it comes up to is I0 by 2, right? তাহলে এটা যদি RMS value of the input current হয়, তাহলে the input power to the rectifier is P input is equal to I square RMS। আর যখন ইনপুট পাওয়ার ধরছি, আচ্ছা আউটপুটটা শুধু আমরা এল এর অ্যাক্রস ক্যালকুলেট করছি, কিন্তু ইনপুটটার ক্ষেত্রে কিন্তু দুটো রেজিস্ট্যান্সকে আমার ধরতে হবে, কারণ ইনপুট সার্কিট কনসিস্ট দ্য এন্টায়ার সার্কিট। সো দ্য ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু I square RMS RL plus RF, রাইট? তাহলে ইনপুট পাওয়ার হলো এত, আর তার মধ্যে থেকে যতটা কনভার্টেড হয়েছে ডিসিতে, দ্যাট ইজ গিভেন বাই পিডিসি, রাইট? তাহলে এখান থেকে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করতে পারি ইটা, যেটাকে আমরা বলি কি এফিসিয়েন্সি অফ রেকটিফিকেশন it is given by the total input power which is converted into DC, right? তার মানে it is the ratio of PDC by PAC বা ইনপুট, যা খুশি লিখতে পারো, P ইনপুটই ঠিক আছে, ইনপুট ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা ডিভাইস
কতটা সাকসেসফুলি ইনপুট পাওয়ারটাকে ডিসিতে কনভার্ট করতে পেরেছে। ঠিক আছে, তো এখান থেকে এখানে যদি ক্যালকুলেট করো, ইট কামস আপ টু I square DC RL divided by I square RMS RL plus RF into 100 is equal to, সব ভ্যালু পুট করো, it comes up to this. রাইট, তাহলে যদি আমি এখান থেকে যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তাহলে আমি কত পেতে পারি? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিন্তু 40.6% হতে পারে। যদি RL খুব বড় হয় তাও আমি তাহলে ম্যাক্সিমাম আমি এফিসিয়েন্সি পেতে পারি 40.6%, তার থেকে বেশি কিন্তু এফিসিয়েন্সি পাওয়া সম্ভব না। তার মানে দো হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ কেপেবল অফ কনভার্টিং ডিসি পাওয়ার ইন্টু এসি, কিন্তু এটা কিন্তু খুব ভালো কনভার্সন দিচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছ যে দ্য ডিসি ইজ ভেরি মাচ পালসেটিং। আচ্ছা, তাহলে এই যে পালসেটিং কম্পোনেন্ট, যেটা আমরা বারবারই বলছি যে আমার কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা একদমই কনস্ট্যান্ট নয়, প্রচুর ওয়েভিনেস আছে সেটার মধ্যে, তো দ্যাট ইজ বিং মেজার্ড বাই কোয়ান্টিটি কল দ্য রিপেল ফ্যাক্টর, রাইট? তো রিপেল ফ্যাক্টর কি? রিপেল ফ্যাক্টর ইজ এ মেজার অফ দ্য ওয়েভিনেস অফ দ্য আউটপুট ওয়েভফর্ম, right? And it is defined by RMS value of AC component of output or the load current বা voltage দিয়েও ক্যালকুলেশন করতে পারো, divided by the DC value of load current, right? তার মানে কি, যেই আমার আউটপুট কারেন্টটা আছে সেটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, যে ডিসি আছে প্লাস সুপার ইম্পোজ তার উপরে একটা এসি কম্পোনেন্ট আছে, যার জন্যই ব্যাপারটা ওরকম পালসেটিং, মানে এরকম সোজা তো নয়, আমার কারেন্টটা হলো এরকম পালসেটিং, মানে এটাকে আমি কি ধরে নিতে পারি, এটা একটা ডিসি কম্পোনেন্ট আছে, তার উপরে একটা পালসেটিং ফ্যাক্টর হয়ে সুপার ইম্পোজড হয়ে আলটিমেটলি আমি এরকম একটা এরকম একটা কারেন্ট বা ওয়েভফর্ম পাচ্ছি। তাহলে কি, যে আউটপুট কারেন্টটা, সেই আউটপুট কারেন্টটা ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, IDC প্লাস IAC, রাইট? তো ইন দ্য নিউমারেটর উই হ্যাভ RMS ভ্যালু অফ দ্য AC কম্পোনেন্ট অফ দ্য কারেন্ট ডিভাইডেড বাই দ্য DC ভ্যালু অফ লোড কারেন্ট। এই রেশিওটার থেকে আমি বুঝতে পারবো আমার রিপেলটা কতটা বা ওয়েভিনেসটা ঠিক কতটা। তাহলে যদি আমি এই AC কম্পোনেন্টটা যদি RMS ভ্যালু বের করতে চাই, তাহলে IAC ইজ ইকুয়াল টু I minus IDC, right? But RMS value of IAC is given by I prime RMS, and by definition it is 1 by 2 pi 0 to 2 pi IAC square d omega t, right? Is equal to under root 1 by 2 pi 0 to 2 pi I minus IDC square d omega t is equal to under root 1 by 2 pi 0 to 2 pi I square minus 2 IDC I plus IDC square d omega t, right? এবার দেখো, এবার একটা একটা করে টার্ম পেতে থাকবে। এবার ফার্স্ট টার্মটা যদি দেখো 1 by 2 pi 0 2 pi I square d omega t, it is nothing but the RMS value, তাই না? তাহলে this gives me the RMS value minus 2 IDC, এটা তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর 1 by 2 pi integration 0 to pi I d omega t বেসিক্যালি কি IDC, তাই না? তার মানে I get 2 I square DC প্লাস এই IDC স্কোয়ার হলো কনস্ট্যান্ট, 1 by 2 pi 0 to 2 pi d omega t, মানে 2 pi কেটে গেল, প্লাস IDC স্কোয়ার is equal to under root I square RMS minus I square DC। এবার তুমি যদি এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে গামা is equal to under root I square RMS minus I square DC divided by DC value of load current, that is IDC, is equal to total root under যদি নিয়ে নিই, তাহলে I RMS divided by IDC তার স্কোয়ার minus 1, right?
এবার IRMS আর IDC এর ভ্যালু পুট করে দাও, which gives me pi square by 4 minus 1 is equal to 1.21. রাইট, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি, আমার RMS ভ্যালু অফ দ্য এসি কম্পোনেন্ট ইজ গ্রেটার দেন দ্য DC ভ্যালু অফ দ্য লোড কারেন্ট। কারণ যেহেতু ফ্যাক্টরটা 1 এর বেশি, তার মানে আমার এসি কম্পোনেন্টের RMS ভ্যালু DC কম্পোনেন্ট থেকে বেশি, তার মানে অবভিয়াসলি ইট ইস হাই রিপল ফ্যাক্টর মিনস it is relatively poor device for converting AC to DC, রাইট। তো তাহলে এটা গেল রিপল ফ্যাক্টর। এবার IDC থেকে তুমি আরেকটা জিনিস বের করতে পারো, সেটা হলো লোড রেগুলেশনটা কেমন। লোড রেগুলেশন ইজ নাথিং বাট আউটপুট ভোল্টেজ ইন লোড কারেন্টের সাথে কতটা ভেরি করে, দ্যাট ইজ দ্য ভেরিয়েশন অফ দ্য DC আউটপুট ভোল্টেজ উইথ দ্য DC লোড কারেন্ট for given input is called the load regulation of the rectifier, right? তো আমরা কি বের করেছি অলরেডি, IDC is equal to I0 by pi is equal to I0 is nothing but V0 by RF plus RL pi, or IDC RL is equal to V0 pi minus IDC RF, or VDC is equal to V0 by pi minus IDC RF। তার মানে কি, আমার কিন্তু আউটপুট কারেন্টের সাথে কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা পাল্টাচ্ছে। দিস ভেরিয়েশন ইজ কল লোড রেগুলেশন। কিন্তু একটা যদি ভালো রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু আউটপুট ভোল্টেজ শুড নট ভ্যারি, বাট উই সি উইথ দ্য ইনক্রিজ ইন দ্য ইনপুট কারেন্ট যদি বাড়াই, তাহলে কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা ইকুয়েশন থেকে কি দেখতে পাচ্ছি, আউটপুট ভোল্টেজ কিন্তু আমার কমছে, রাইট, উইচ ইজ আনডিজায়ারেবল। The output voltage should be constant for a proper rectifier. আচ্ছা, যদি আমরা ডিগ্রি অফ স্টেবিলাইজেশন ক্যালকুলেট করতে চাই, তাহলে ইট ইজ গিভেন বাই SL is equal to VNL minus VL by VL into 100. VNL হলো নো লোড ভোল্টেজ, আর VL যে কোনো পার্টিকুলার পয়েন্টে ভোল্টেজ। আর এই যে আমার রেশিওটা, এটা যত কম আসবে ততই ভালো, রাইট। কম আসা মানে এদের মধ্যে ডিফারেন্সটা যত কম, তার মানে তত ভালো লোড রেগুলেশন। আর যদি ডিফারেন্সটা বেশি হতে থাকে, তার মানে লোড রেগুলেশন কিন্তু ভালো না, ইট ইজ নট আ গুড রেকটিফায়ার, রাইট। সো দ্যাটস অল ফর আ হাফ ওয়েভ রেকটিফায়ার। আরও কিছু প্যারামিটার্স আছে যেগুলো তোমরা ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, এবার দেখি হোয়াট ইজ আ ব্রিজ রেকটিফায়ার, রাইট। Bridge rectifier is I would say it's a type of full wave rectifier, right? Bridge rectifier. Full wave rectifier is not included in your scope, but I will suggest যে তোমরা একটু বই থেকে ওটা দেখে নেবে। Bridge rectifier করছো মানে obviously ওটা খুবই understandable, but have a look at it, right? So how does a bridge rectifier look, right? We have the transformer, four diodes are connected like the Wheatstone bridge. আমার ডায়াগ্রামটা দেখতে খুবই বাজে হলো, দেখ তোমরা একটু ভালো করে এঁকে নেবে। CD, this is diode D1, D2, D3, D4, this is a resistance. আচ্ছা, তো ছবিটার দিকে যদি তোমরা ভালো করে তাকাও, কি দেখবে যে চারটে ডায়োড লাগানো আছে, they are connected like a Wheatstone bridge, right? Two diametrically opposite ends are connected to the resistance and two diametrically opposite ends are connected to the transformer, right? এবার এটারও তোমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আগেরটার মতো এঁকে নিতে পারো, আমি এখন আঁকছি না। আচ্ছা, এবার এখানে বোঝার বিষয় হলো যে কিভাবে কন্ডাকশনটা হচ্ছে। তো আগের মতো আমরা ধরে নিচ্ছি, যেহেতু আমার একটা এসি ভোল্টেজ, তো আমার এসি ইনপুট ভোল্টেজ টু দ্য সেকেন্ডারি ট্রান্সফরমার সেকেন্ডারি ইজ গিভেন বাই V0 সাইন ওমেগা টি, রাইট। এটা হলো আমার ইনপুট সেকেন্ডারি ভোল্টেজ। তো সেটাকে যদি আমরা আঁকতে চাই, আমরা এঁকে রাখি সামথিং লাইক দিস। ইজ ইট ভিজিবল? ওকে।
এদিকে ভি, এদিকে ওমেগা টি, রাইট? দিস ইজ পাই, দিস ইজ 2 পাই। ওকে, এবার ইন দ্য ফার্স্ট ফেজ, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই D1 আর D3 মানে অপোজিট যেই দুটো ডায়োড তাদের মুখ একদিকে, সিমিলারলি D2 আর D4 অপোজিট যেই দুটো ডায়োড তারা আবার একদিকে ওরিয়েন্টেড, রাইট? এবার যখন আমার ভোল্টেজের পজিটিভ ফেজ চলছে, তার মানে কি আমার এইখানে পজিটিভ হয়ে আছে, রাইট? তার মানে দিস ডায়োড ইজ রিভার্স বায়াসড বাট দিস ডায়োড ইজ ফরওয়ার্ড বায়াসড। তার মানে কারেন্ট উইল ফ্লো ফ্রম হিয়ার। কারেন্ট কিন্তু দেখো এই চ্যানেলে ঢুকতে পারবে না, কারণ এটা রিভার্স বায়াসড হয়ে যাচ্ছে। তার জন্য কারেন্ট কি করবে, কারেন্ট উইল টেক দিস পাথ, কারেন্ট উইল ফ্লো থ্রু দিস, এখান দিয়ে আসবে, এখান দিয়ে যাচ্ছে, ক্রস করলো, রাইট? এবার কারেন্ট এবার এখান থেকে আসার পর এই দিকেও ঢুকতে পারবে না, কারণ এখানে প্লাস হয়ে আছে, এটা আবার রিভার্স বায়াসড, বাট এই দিকেও আসতে পারবে, তাই কারেন্ট এখান দিয়ে ঢুকলো, ঢুকে ফাইনালি চলে গেল, রাইট? তার মানে ইন দ্য পজিটিভ হাফ সাইকেল ওয়েন দিস টার্মিনাল ইজ পজিটিভ, তখন অনলি ডায়োড D1 অ্যান্ড D3 কন্ডাক্টস। এখানে তাহলে ডায়োড D1 দিয়ে ঢুকবে, রেজিস্ট্যান্স দিয়ে আসবে, এসে আবার এই পাথটা নেবে না, কারণ এটার এখানে কম্পারেটিভলি হাইয়ার হয়ে আছে, তাই এই পাথটাতেও যাচ্ছে না, কিন্তু এখানে ওরকম কিছু নেই, তাই এই ডায়োড উইল বি ফরওয়ার্ড বায়াসড হয়ে D3 দিয়েও ব্যাক করে যাবে। তার মানে ইন দ্য ফার্স্ট ফেজ অফ অন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইনপুট ভোল্টেজ, ডায়োড D1 অ্যান্ড D3 উইল কন্ডাক্ট। ধরে নিচ্ছে এই কারেন্টটার নাম I1, রাইট? I1। তাহলে ফার্স্ট ফেজে কি হচ্ছে আমার, I1 ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি ফ্রম 0 লেস দেন ওমেগা টি লেস দেন 2 পাই। আর I2কে আমি বলছি হলো D2 আর D4 যে কারেন্টটা কন্ডাক্ট করবে, D2 অ্যান্ড D4 এর কারেন্টটা, সেটাকে যদি I2 নাম দিই, I2 কিন্তু এই সময় 0 হয়ে বসে আছে। তার মানে I1 যদি আমি প্লট করি, আমার I1টা এরকম হবে পাই 2 পাই, রাইট? ওমেগা টি, আর এখানে হলো ভোল্টেজ, এটা হলো আমার এখানে আমার I1, রাইট? এবার সেকেন্ড পার্টে কি হচ্ছে, যখন আমার যখন এবার আমার এই পার্টটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ইন দ্য নেগেটিভ হাফ সাইকেল, তখন এই পার্টটা নেগেটিভ মানে কি, এই পার্টটা পজিটিভ, রাইট? মানে এই এন্ডটা পজিটিভ, এবার এই এন্ডটা ইজ বেসিক্যালি দিস এন্ড। এই এন্ড পজিটিভ বলতে এ নেগেটিভ, তাই এ কন্ডাক্ট করছে না, কিন্তু এবার এটা নেগেটিভ হয়ে গেছে, তাই এবার কোন ডায়োড কন্ডাক্ট করবে, আচ্ছা হ্যাঁ, এবার এই লোয়ার এন্ডটা পজিটিভ, লোয়ার এন্ড বেসিক্যালি ইজ দিস লাইন, এটা পজিটিভ, মানে ডায়োড D2 কন্ডাক্ট করতে শুরু করবে, ডায়োড D2 কন্ডাক্ট করলো, কিন্তু কন্ডাক্ট করে এই পথে যাবে না, কারণ নয়তো এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাহলে আবার রেজিস্ট্যান্সের থ্রু ও ব্যাক করবে, ব্যাক করে কোথায় যাবে, ব্যাক করে এই পথে আসবে, এই পথে এসে এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে প্লাস হয়ে আছে, কিন্তু এই পথে যাবে, ঢুকে এদিকে ব্যাক করবে, রাইট? তার মানে সেকেন্ড ফেজে কে কন্ডাক্ট করছে, ডায়োড D2 অ্যান্ড ডায়োড D4। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যেই ডায়োডই কন্ডাক্ট করুক, আমার ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট ইন RL কিন্তু একই থাকছে, রাইট? RL প্রথমেও RL এ বি থেকেই কারেন্ট ঢুকেছিল, এই যখন D2 D4 কন্ডাক্ট করছে তখনও কিন্তু কারেন্ট বি থেকেই ফ্লো করছে, রাইট? তাহলে এবার যদি আমি কারেন্টটা সেকেন্ড ফেজে লিখতে চাই, when D2 and D4 conducts, then I1 is equal to 0, but I2 is equal to minus I0 sin omega t। একই দিয়ে কন্ডাক্ট করছে মানে ডাইরেকশনটা একই থাকছে, কিন্তু ভোল্টেজের ডাইরেকশন কিন্তু নিচে ছিল, তাই একটা মাইনাস সাইন চলে এসছে, অ্যান্ড দিস ইজ ফ্রম এটা পাই, এটা 2 পাই লিখে রেখেছে, পাই লেস দেন ইকুয়াল টু ওমেগা টি লেস দেন ইকুয়াল 2 পাই। তাহলে এই D2 আর D4 কোন টাইমে কন্ডাক্ট করছে, পাই থেকে 2 পাই, আবার সিমিলারলি 3 পাই থেকে সরি ভুল রাখলাম, তো ডিরেকশনটা এক্ষুনি বললাম যে ডিরেকশন অফ দ্য কারেন্ট ইজ অলওয়েজ ইন দ্য সেম সাইড, তাই পাই থেকে 2 পাই, আবার 3 পাই থেকে 4 পাই, রাইট? ওমেগা টি। তাহলে এবার যদি এই কন্ডাকশন একবার I1 এর জন্য হয়, I2 এর জন্য হয়, নেট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোড
I1 হোক কি I2ই হোক, নেট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোড, তার মানে সবসময় লোড দিয়ে কারেন্ট ফ্লো করবে because of the combined effect of both the currents. So this is how the net current flowing through the load appears. ছবি দেখেই বুঝতে পারছো এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটার এফিসিয়েন্সি উইল বি বেটার দেন দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার, কারণ হাফ ওয়েভ রেকটিফায়ারে এই জিনিসটা অফই হয়ে গেছিলো, যার জন্য ডিসিটা খুব বেশি পালসেটিং ছিল। এখনও পালসেটিং আছে কারণ পুরোপুরি কনস্ট্যান্ট ম্যাগনিটিউড তো নয়, কিন্তু ছবি দেখে বোঝা যাচ্ছে ইট উইল অবভিয়াসলি বি বেটার দেন দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার, রাইট? তো সেই সিমিলার ক্যালকুলেশনসগুলো করা যাক, দেখা যাক তাহলে আইডিসির ভ্যালু কত, এফিসিয়েন্সিটা কত। এফিসিয়েন্সি দেখেই বোঝা যাচ্ছে এখানে বেশি। লেটস ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ডিসি কারেন্ট উইচ ইজ গিভেন বাই IDC is equal to 1/2 pi 0 to 2 pi ID omega t, 1/2 pi 0 to pi তে হলো I0 sin omega t d omega t minus pi থেকে 2 pi তে হলো I0 sin omega t d omega t, right? I0 বাইরে চলে আসলো 2 pi and I think this will give you a 4 is equal to 2I0 by pi. So this is the value of the average DC current. এবার তাহলে average DC যদি এটা হয় তাহলে DC power supplied to the load is given by PDC. DC power supplied to the load is given by PDC equal to I square DC RL, right? আচ্ছা, এবার তাহলে IRMS যদি বের করতে চাই, IRMS is equal to under root 1/2 pi 0 to 2 pi I square d omega t is equal to সব পুট করে নেবে 0 to pi I0 square sin square omega t d omega t plus pi to 2 pi I0 square sin square omega t d omega t is equal to, it will finally give you I0 by root 2, right? তাহলে the AC power supplied to the rectifier is given by P input. The input power supplied to the rectifier is given by I RMS square আচ্ছা RL plus 2 RF. এখানে একটু বোঝার বিষয় আছে যে এখানে কিন্তু যখন ইনপুটটা ঢুকছে তখন দুটো ডায়োডের থ্রু যাচ্ছে একটা টাইম। ধরো যদি ফার্স্ট ফেজটা কনসিডার করো তাহলে ডায়োড D1, তারপরে রেজিস্ট্যান্স RL, তারপরে ডায়োড D3, তারপরে আবার ব্যাক করবে। তো তার জন্য কিন্তু যেহেতু এই তিনটা জিনিস এফেক্টিভ, তাই এই দুটো ডায়োডের রেজিস্ট্যান্স এবার আমাকে ধরতে হচ্ছে while I am calculating the input AC power, right? কারণ দুটো ডায়োড আছে আর রেজিস্ট্যান্স আছে এফেক্টিভ, তার জন্য we have considered RL which is due to the load resistance and 2 RF, that is the two forward resistances of the two diodes concerned, right? So is equal to I0 square by 2 RL plus RF. তাই যদি হয় rectification efficiency we have just calculated in case of half wave rectifier, তাহলে full wave rectifier ক্ষেত্রে PDC by P input is equal to 4I0 square by pi square RL divided by I0 square by 2 RL plus 2 RF is equal to, our calculation করছে না, 0.812 1 plus 2 RF by RL, right? তার মানে কিন্তু দেখো যদি its rectification is far better than nearly double of the half wave rectifier, কারণ RL এর এটা ম্যাক্সিমাম তখনই হবে যখন RL প্রচণ্ড বেশি হয়ে যাবে। তো in that case it will be 81.2%, so the rectification is obviously better than the half wave rectifier. আচ্ছা, তো রিপেল ফ্যাক্টরও আমরা আগের ক্ষেত্রে দেখে নিয়েছি। রিপেল ফ্যাক্টর ইজ দ্য মেজার অফ দ্য ওয়েভিনেস অফ দ্য আউটপুট ওয়েভফর্ম and it is given by the ratio of RMS value of the AC component of load current to the DC value of the load current, right? তাহলে
সে একই ক্যালকুলেশন আর করছি না। তো বেসিক্যালি আমরা আগের ক্যালকুলেশনে বের করে নিয়েছি যে গামা ইজ ইকুয়াল টু আন্ডার রুট IRMS স্কোয়ার মাইনাস IDC স্কোয়ার ডিভাইডেড বাই IDC। It is nothing but IRMS by IDC square minus 1 is equal to 0.48. যদি এখানে পুট করো তাহলে দেখবে the value comes up to 0.48, রাইট? তাহলে এখানেও যেমন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখেছিলাম ভ্যালুটা কিন্তু 1-এর থেকে বেশি এসেছিল, তাই না? দ্যাট মিনস দ্য RMS value of the AC component was greater than the DC component, বাট এখন কিন্তু ভ্যালুটা কম্পারেটিভলি অনেকটা কম, যেটা ছবি দেখেও এভিডেন্ট, মোটামুটি বোঝা যাচ্ছে, রাইট? সো যেমন আগের ক্ষেত্রেও এই ক্ষেত্রেও কিছু কিছু প্যারামিটার্স আরও আছে, ওটা তোমরা দেখে নিতে পারো চাইলে। এবার আমরা চলে যাব ফিল্টার সার্কিটের, ফিল্টার্স ফর রেকটিফায়ার্স। সো হোয়াট আর ফিল্টার্স ফর রেকটিফায়ার্স? ফিল্টার কিছুই না, ফিল্টার্স আর put in the rectifier circuits to decrease the ripple. এই যে একটা ওয়েভিনেস আমাদের আউটপুট ওয়েভ ফর্মে পাওয়া যাচ্ছে, যার জন্য আমার এফিসিয়েন্সি, রিপেল ফ্যাক্টর সব বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, রিপেল ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। এই ওয়েভিনেসটা থাকা মানে কি, তুমি তো এসিটা ইজ নট গেটিং ফুললি কনভার্ট ইন্টু ডিসি, তাই হাউস হোল্ড যে এইসব অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলোর জন্য দিস ইজ নট favorable because we want constant magnitude, right? তো তার জন্য we need filter circuits so that the waviness বা ripple can be reduced. এবার ফিল্টার সার্কিট বানানোর জন্য তুমি একটা ক্যাপাসিটার লোডের সাথে প্যারালালি লাগাতে পারো, কি একটা ইন্ডাক্টর সিরিজে লাগাতে পারো, বা এই দুটোর কম্বিনেশনে লাগানো যায়। There are numerous filter circuits, but the one that we'll be studying is when we connect a capacitor in parallel with the load resistance, right? So we will be studying simple shunt capacitor filter. Simple shunt capacitor filter, right? তাহলে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে প্রথমে দেখি, এটা বুঝতে পারলে অটোমেটিক্যালি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইন কেস অফ ফুল ওয়েভ আর ব্রিজ রেকটিফায়ার, রাইট? তাহলে সেটা সার্কিটটা কেমন হয়, ক্যাপাসিটার, এই হলো আমার রেজিস্ট্যান্স RL। এবার এটাকে যদি তুমি প্রথমে আমরা ডিটেলড ক্যালকুলেশনের কথা না ভেবেও যদি ইজিলি ভাবতে চাই, সেটা ভাবতে পারি যে আমরা এখানে আমরা আমরা C ইন্টু RL এই প্রোডাক্টটাকে এতটাই হাই, we will choose this to be large compared to T বলতে the time period of the time period বা correspondingly omega is the frequency of the input power line, right? তো আমরা কি করব, আমরা we will consider এই যে C into RL এই প্রোডাক্টটাকে আমরা লার্জ রাখবো, which is nothing but the discharge time. The discharge time of the capacitor will be large as compared to T is nothing but the time period of the input pulse, right? এবার যদি আমরা ডিটেল ক্যালকুলেশন না করে এমনি বুঝতে চাই, তাহলে যেহেতু আমরা এটা মোটামুটি বুঝতে পারি যে যেহেতু সির ভ্যালুটা খুব হাই, দ্য রিঅ্যাক্টেন্স অফার্ড বাই দ্য ক্যাপাসিটার উইচ ইজ গিভেন বাই 1/ωc, এবার সি এর ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে কি হচ্ছে, আমার এই রিঅ্যাক্টেন্সটা কম হয়ে যাচ্ছে, তাই না? এবার এটা কম হওয়ায় কি হচ্ছে, আমার এসি কম্পোনেন্টটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাট মানে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটাকে যদি আমি দুই ভাগে ভাগ করে নিই, যদি এটা একটা এসি কম্পোনেন্ট থাকে, একটা ডিসি কম্পোনেন্ট থাকে, তাহলে যেহেতু এসি কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি ওমেগা
আর ক্যাপাসিটার সিটা যদি আমি অনেকটাই বড় নিই তাহলে কিন্তু আমার রিঅ্যাক্টেন্স অফার টু দ্য এসি কম্পোনেন্ট উইল বি লেস অ্যান্ড ইট উইল পাস টু দ্য ক্যাপাসিটার। কিন্তু ডিসির ক্ষেত্রেই ওমেগাটা আমার 0 হয়ে যাচ্ছে, তাই ইনফাইনাইট রিঅ্যাক্টেন্স হয়ে যাচ্ছে, তাই ডিসি আর এই পাথে বেরোতে পারছে না, ডিসি আমার রেজিস্ট্যান্স দিয়ে বেরোচ্ছে, তাই আউটপুটে আমি কি পাচ্ছি, ডাইরেক্ট কারেন্ট পাচ্ছি। রাইট, দিস ইজ আ ওয়ে অফ থিঙ্কিং। এটা তুমি ডিটেল ক্যালকুলেশন ছাড়া এইভাবে ভাবতে পারো যে ক্যাপাসিটারের থ্রু আমার এসি কম্পোনেন্টটা বেরিয়ে যায়, কিন্তু ইট ব্লকস দ্য ডিসি অ্যান্ড দ্য ডিসি অ্যাপিয়ার্স ইন দ্য লোড রেজিস্ট্যান্স, যার জন্য আমরা ক্যাপাসিটার ফিল্টার অ্যাড করলে কিন্তু আউটপুটে ডিসি কারেন্ট পাচ্ছি। দিস ইজ উইদাউট ডিটেল ক্যালকুলেশন। এবার আমরা এই ডিসি কীভাবে হচ্ছে সেই প্রসেসটাকে স্টাডি করব। রাইট, তো যেমন আগে দেখেছি, এটা যদি আমার ইনপুট পালস হয়, এই হলো আমার এদিকে ভোল্টেজ আর এদিকে হলো ওমেগা টি, দিস ইজ পাই, দিস ইজ 2 পাই অ্যান্ড দিস ইজ নাথিং বাট দ্য ইনপুট ভোল্টেজ। রাইট, এবার কি ঘটনা ঘটে এটার উপর কি আঁকলে বুঝবে? আচ্ছা, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? Okay, we have taken C to be large enough such that the discharge time is much greater than the time period of the input pulse, right? তো time period of the pulse মানে হলো এতটা, আর ডিসচার্জ টাইমটা কিন্তু অনেকটা বেশি, মানে অনেকটা ধীরে ধীরে ও ডিসচার্জ করবে, সেটা আমরা ধরে নিয়েছি। তাহলে কি ঘটনা ঘটছে? ইন দ্য ফার্স্ট, যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার, ইন দ্য পজিটিভ সাইড অফ দ্য পালস কি হচ্ছে, আমার কারেন্ট, আমার এই ডায়োডটা কন্ডাক্ট করছে। রাইট, এবার আচ্ছা, এখানে আমি আরেকটা ছবি এঁকে নিই, যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমার আউটপুট পালসটা কেমন হচ্ছিল। রাইট, আচ্ছা, এবার এটা হলো আমার নর্মাল আউটপুট পালস ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, এবার ফিল্টারটা অ্যাপ্লাই করার জন্য কি হচ্ছে, বাই দ্য টাইম দ্য পজিটিভ হাফ অফ দ্য ওয়েভ ফর্ম, মানে যখন আমার পজিটিভ হাফ অফ দ্য ওয়েভ ফর্ম চলছে, তখন কি হচ্ছে, আমার ডায়োড কন্ডাক্ট করছে। রাইট, এবার যেহেতু আমার ডায়োড কন্ডাক্ট করছে, এই ডায়োডটা কন্ডাক্ট করে কি করছে, আমার ক্যাপাসিটারকে কিন্তু চার্জ করে দিচ্ছে। রাইট, তো আমি ধরে নিচ্ছি যে আমার এই ফার্স্টে এইটুকুনি পোর্শন ছেড়ে দাও, এটা তোমরা অতটা ভালো, একটু পরে আসছি। তো বেসিক্যালি আমার ডায়োড কন্ডাক্ট করছে, ডায়োড কন্ডাক্ট করছে, আর এই রেডটা দিয়ে আমি এখন নতুন যে ফিল্টারের জন্য যা যা কাজ হচ্ছে সেটা বোঝাচ্ছি। রাইট, তো আমার ডায়োড কন্ডাক্ট করছে, এবার ডায়োডটা কন্ডাক্ট করে এবার একটা হাইয়েস্ট পিক ভ্যালুতে চলে গেল। এবার ডায়োড কন্ডাক্ট করছে মানে কি, আমার এই ক্যাপাসিটারও চার্জ হচ্ছে, তাই ক্যাপাসিটারও পিক ভ্যালুতে চলে গেল। ক্যাপাসিটার ইজ অলসো চার্জ টু দ্য পিক ভোল্টেজ, আর ডায়োডও কন্ডাক্ট করছে। এবার যখন ইনপুট ভোল্টেজটা এখান থেকে ফল করতে শুরু করছে, তখন কি হচ্ছে, আমার ইনপুট ভোল্টেজটা ফাস্ট ফল করছে, কিন্তু আমরা একটু আগে কি অ্যাজাম্পশন দেখে নিয়েছি, যে আমরা এমনভাবে সি আর আরকে চুজ করেছি যাতে টাইম পিরিয়ড অফ ডিসচার্জ অফ দ্য ক্যাপাসিটার ইজ মাচ লেস। তার মানে কি, আমার ক্যাপাসিটারটা কিন্তু অনেক আস্তে আস্তে বা ডিসচার্জ করবে কোথা দিয়ে, লোড রেজিস্ট্যান্স দিয়ে, মানে এই ভোল্টেজটা কিন্তু খুবই কম আস্তে আস্তে পাল্টাবে, অ্যান্ড সিন্স ইট ইজ প্যারালাল উইথ দ্য লোড রেজিস্ট্যান্স, তার জন্য এটা ডিসচার্জ করবে এর থ্রু, এই ভোল্টেজটাও কম পাল্টাবে, তার মানে অবভিয়াসলি দিস ভোল্টেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য লোড রেজিস্ট্যান্স, তাই না? যেহেতু ডিসচার্জের টাইমটা অনেকটাই স্লো, তাই দিস ক্যাপাসিটেন্স উইল ডিসচার্জ ভেরি স্লোলি থ্রু দ্য আউটপুট লোড।
রাইট? তার মানে কি, এবার এটার ভোল্টেজ V0 আর এটার ভোল্টেজ কমছে ফাস্ট, কিন্তু এর ভোল্টেজ বেশি, তাহলে এবার কে কন্ডাক্ট করছে? এবার ডায়োড কন্ডাকশন বন্ধ হয়ে গেছে, কারণ এই ভোল্টেজটা বেশি আর এর ভোল্টেজটা কমে গেছে। তাই এবার শুধু কে কন্ডাক্ট করছে? ক্যাপাসিটার আমার কন্ডাক্ট করছে। ক্যাপাসিটার কন্ডাক্ট করছে কেমনভাবে? ধীরে 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 ধীরে। এবার ক্যাপাসিটারেরও ভোল্টেজ কমছে, কিন্তু ইট ইজ ডিক্রিজিং অ্যাট আ রেট মাচ মাচ লোয়ার দেন দ্য ইনপুট ভোল্টেজ, তাই না? তার জন্য আমার ডায়োড কন্ডাকশন বন্ধ হয়ে গেছে, আর শুধু ক্যাপাসিটার আস্তে আস্তে ডিসচার্জ করছে থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স। এখনও কিন্তু কোনো রকম ডায়োডের কন্ডাকশন হচ্ছে না। এবার এই কন্ডাক্ট করতে 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 কি হলো, এতটাই কন্ডাক্ট করছে মানে কি, এই ক্যাপাসিটার ভোল্টেজও এবার কমছে, কমতে কমতে একটা পর্যায়ে চলে আসলো, মানে এইখানে এবার বাই দ্য টাইম এই ভোল্টেজটা কমছে, ততক্ষণে কিন্তু আমার ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ বেড়ে কমে আবার বাড়তে শুরু করে দিয়েছে। তাহলে এবার কি দেখো, এবার ইনপুট যেটা, সেইটা কিন্তু ইনপুট ভোল্টেজটা এবার ধীরে ধীরে ক্যাপাসিটারের ভোল্টেজ যেটা কম ছিল, কমতে কমতে যতটা কমে গেছে তার থেকে বেশি এবার ইনপুট ভোল্টেজটা হয়ে গেছে, কারণ ইনপুট ভোল্টেজ এখান থেকে কমে আবার ফিরে এবার বাড়তে শুরু করেছে। তাহলে আবার এইটুকুনি ফেজ কি হচ্ছে, এবার ক্যাপাসিটার কী হবে? ক্যাপাসিটার আবার চার্জ হবে, কারণ এই ভোল্টেজ বেড়ে গেছে। তাই আবার এইটুকুনি পয়েন্টে কী হচ্ছে, আমার ক্যাপাসিটার চার্জ হচ্ছে আর আমার ডায়োড কন্ডাক্ট করছে। আবার ডায়োড কী হলো, যখন V0-তে চলে গেল তখন ক্যাপাসিটারের ভোল্টেজ আবার V0 হয়ে গেছে। এবার ইনপুট ভোল্টেজ আবার কমতে শুরু করছে, কিন্তু ক্যাপাসিটারের ভোল্টেজ অনেক আস্তে আস্তে কমছে। তাই আবার ক্যাপাসিটার ইজ ডিসচার্জিং থ্রু আ লোড রেজিস্ট্যান্স। কতক্ষণ অবধি ডিসচার্জ করবে থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স? যতক্ষণ অবধি আমার ইনপুট ভোল্টেজটা ক্যাপাসিটারের ভোল্টেজের থেকে কম হবে, কিন্তু বাই দ্যাট টাইম ইনপুট ভোল্টেজ আবার কমে বাড়তে শুরু করে দিয়েছে। তাই এই পয়েন্টে কি হচ্ছে, ইনপুট ভোল্টেজ আবার ক্যাপাসিটারের ভোল্টেজ থেকে বাড়তে শুরু করছে। তাই এইটুকুনি টাইম আবার ডায়োড কন্ডাক্ট করছে। আবার সিমিলারলি দিস প্রসেস কন্টিনিউস। তার মানে কি, এই যে ফিল্টার অ্যাপ্লাই করার আগে কি হচ্ছিল, ইনপুট ভোল্টেজ যতক্ষণ পজিটিভ ছিল ততক্ষণ আমি আউটপুটে লোড পাচ্ছিলাম, কারেন্ট পাচ্ছিলাম, আর যখনই ইনপুট ভোল্টেজ অফ হয়ে যাচ্ছিল আউটপুটে কিন্তু আমি আর কোনো কারেন্ট পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু ক্যাপাসিটার খুব স্লোলি ডিসচার্জ করে, তাই তার জন্য কি হচ্ছে, এবার কিন্তু ক্যাপাসিটার আস্তে আস্তে ডিসচার্জ করছে, আর দের ইজ আ কন্টিনিউয়াস ফ্লো অফ কারেন্ট। ক্যাপাসিটার ততক্ষণ অবধি ডিসচার্জ করে যতক্ষণ অবধি ওর ভোল্টেজ ইনপুটের থেকে কম থাকে। যখনই ইনপুটের ভোল্টেজ বেড়ে যাচ্ছে তখন আবার আমার ডায়োড কন্ডাক্ট করছে। কতক্ষণ? যতক্ষণ আবার ক্যাপাসিটারের ভোল্টেজ পিক অবধি না যাচ্ছে, তারপর আবার ক্যাপাসিটার কন্ডাক্ট করছে। তো এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। তাই এইখানেও এই যে এরকম একটা ব্যাপার আছে, যেটা তোমরা আগে এখানে আঁকলে বুঝতে পারতে না, এখন বুঝতে পারবে যে কেন এটা আঁকলাম। কারণ এটা সেই conduction of the diode and discharge of the resistance, discharge of the capacitor, conduction of diode, discharge of the capacitance. তার মানে আউটপুট ওয়েভফর্মটা বেসিক্যালি এখন আমার কেমন, ইন দ্য লোড রেজিস্ট্যান্স। যদি আমি ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের সাথে মোটামুটি ইয়ে করে দিই, তাহলে ইট ইজ লাইক দিস। অ্যাপ্রক্সিমেটিং উইথ দ্য ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম। তাহলে এখন যে আউটপুট আমি ভোল্টেজ বা কারেন্ট যেটা পাচ্ছি, কারেন্টই আঁকি ধরো, বা ভোল্টেজ যদি আঁকি, তাহলে আউটপুট ভোল্টেজটা কিন্তু এখন ছবি দেখেই বুঝতে পারছো অনেকটাই ডাইরেক্ট কারেন্টের মতো। ম্যাগনিটিউডও কিন্তু খুব একটা আগের মতো পাল্টাচ্ছে না, যেটা নর্মাল ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম, রাইট? সো সিইং দ্য ফিগার অনলি উই ক্যান সে that the filter has worked towards decreasing the ripple of the output waveform, right? তো এবার আমরা তাহলে দেখে নিই যে রিপেল ফ্যাক্টরটা কত হচ্ছে। তো এখানে আমরা যদি এই টাইমটাকে t1 ধরি, t1, আর এই টাইমটাকে যদি t2 ধরি, তাহলে সিমিলারলি এই টাইমটা হলো t1 প্লাস ক্যাপিটাল T and this time is t2 plus capital T, right? আচ্ছা, তাই যদি রিপেল ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আচ্ছা, এই যে আমাদের পিক ভোল্টেজ, আমরা এখন টোটালটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস করব। মানে আমরা যেটা দেখো পুরোপুরি কিন্তু ট্রায়াঙ্গুলার নয়, আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম দেখে ওটাকে, আচ্ছা কিছু কারণে কেটে গেছিলো। আচ্ছা, এটা বলছিলাম যে
আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম ধরে যেটা অ্যাপ্রক্সিমেট করছিলাম, তাহলে চার্জিং টাইমটা কিন্তু আমরা দেখছি T2 মাইনাস T1, রাইট? কারণ এইটুকুনি টাইম হলো আমার ক্যাপাসিটার চার্জ হচ্ছে। তাহলে ডিসচার্জ হচ্ছে কতক্ষণ? বাকি যতটা টাইম পড়ে আছে টাইম পিরিয়ডের থেকে বাদ দিলে ততটা টাইমই ও ডিসচার্জ করছে। তার মানে ইট ইজ নাথিং বাট T মাইনাস T2 মাইনাস T1, তাই না? মানে টোটাল টাইম পিরিয়ড মাইনাস দ্য চার্জিং টাইম। তো যেহেতু চার্জিং টাইমটা খুবই ছোট, দেখো নিজেরাই বুঝতে পারছো, তাই কিন্তু ডিসচার্জিং টাইমটা ক্যান বি ইকুয়েটেড টু দ্য টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম। তো সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করলাম যে ডিসচার্জ টাইম ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ ফর্ম। এবার সেটা যদি করি, আচ্ছা যেটা আরেকটা আমি জানি না কেটে গেল কি এসছে কিনা, তা আমি আরেকবার বলে দিচ্ছি। আর ভিডিসি যেটাকে আমরা বলেছি, ভিডিসি ইজ নাথিং বাট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ভোল্টেজ, রাইট? তো ভোল্টেজটা ভ্যারি করছে এই V0 আর V0 মাইনাস গামার মধ্যে, তাই দ্য অ্যাভারেজ ভোল্টেজ হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ এই V0 মাইনাস গামা বাই 2, মানে এই যদি এটা আমার পিক হয়, এটা যদি আমার পিক হয়, তাহলে অ্যাভারেজটা হলো এই মাঝের ভ্যালুটা। তার জন্য ইট ইজ নাথিং বাট V0 মাইনাস V গামা বাই 2, ওয়ের দিস ডিস্টেন্স ইজ V গামা, রাইট? আচ্ছা যদি তাই হয় তাহলে আমি আরেকবার লিখে ফেলি সেটা, যে VDC ইজ ইকুয়াল টু V0 মাইনাস V গামা বাই 2। এবার তাহলে দ্য টাইম ক্যাপাসিটার ডিসচার্জ টাইম ইজ ইকুয়াল টু T, যেটা আমরা এক্ষুনি অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি। তাহলে রেট অফ ফল অফ ক্যাপাসিটার ভোল্টেজ dV0 বাই dt ইজ ইকুয়াল টু, যদি এই ছবিটা দেখো তাহলে কিছুই না, কোথায় গেল, এটা যদি T হয় তার মানে dV0 বাই dt ইজ নাথিং বাট V গামা বাই T, তাই না? তাহলে dV0 from the graph you can easily write dV0 by dt is equal to V gamma by T. Therefore IDC is equal to dq dt is equal to C dV0 dt is equal to C dV0 dt is nothing but V gamma by T is equal to C V gamma F. তাহলে VDC এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আর IDC এভারেজ ভ্যালু অফ দ্য ডিসি কারেন্ট সেটা আমরা পেয়ে গেছি, রাইট? তাহলে এই সবটাই কিন্তু ক্যান বি কন্ট্রোল বাই সিলেক্টিং প্রপার ভ্যালু অফ সি, রাইট? আচ্ছা যদি আরএমএস ভ্যালু যদি রিপল ফ্যাক্টরটা বের করতে চাই তাহলে ripple factor we know is nothing but V prime RMS, that is the RMS value of the AC component of the output voltage divided by VDC. আর in case of triangular waveform, আমরা যেমন এখানে triangular ripple ধরেছি, সেই ক্ষেত্রে এই যে V prime RMS is given by V gamma by 2√3, right? এটা আমরা ডিরাইভ করছি না, এটা জাস্ট আমরা বলে দিচ্ছি যে in case of triangular waveform the RMS value of the triangular ripple voltage gamma is equal to V gamma by 2√3 divided by VDC. তাহলে this gives me V gamma by 2√3, যদি IDC টার্মসে লিখতে চাই RL is equal to 1 by 2√3 CFRC, sorry RL. So this is the expression of ripple factor for a half wave rectifier using C filter. এই সেম ক্যালকুলেশন তোমরা ফুল ওয়েভ রেকটিফায়ার জন্য করে নেবে, and that's all. Thank you.